আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের যে 10 নম্বর স্কুল আছে তার প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। 2 আয়তে দিয়েছে যে নদী একাধিক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তাকে বলে আন্তর্জাতিক নদী। 2 বলেছে উচ্চ প্রবাহে নদীর কাজ হলো ক্ষয়। 3 বলেছে ইউরোপের বৃহত্তম হ্রদ হচ্ছে ল্যাডোগা। 4 ব্যারোমিটারকে পাহাড়ের ওপরে নিয়ে গেলে পারস্তম্ভের উচ্চতা কমে যাবে যেহেতু পাহাড়ের ওপরে বায়ুর চাপ কম। এই যে লেখা আছে বায়ুর স্বাভাবিক চাপে কাঁচনলের মধ্যে 76 সেমি পারদ থাকে, বায়ুচাপ কমলে পারদ নেমে যায় আর চাপ বাড়লে পারস্তম্ভের উচ্চতা বাড়ে। তাহলে আমাদের এখানে বলেছে পাহাড়ের ওপরে ব্যারোমিটারকে পাহাড়ের ওপরে নিয়ে গেলে পারস্তম্ভের উচ্চতা, যেহেতু পাহাড়ের ওপরে বায়ুর চাপ কম তাই উচ্চতা কমে যাবে। 5 রুর শিল্পাঞ্চলের প্রধান খনিজ সম্পদ কয়লা। 6 পোল্ডার ভূমির প্রধান নদী রাইন। 7 পাশাপাশি অবস্থিত দুটি নদীর মধ্যবর্তী স্থানকে বলে দোয়াব। 8 মাটি দূষণের প্রধান উৎস হচ্ছে কঠিন বর্জ্য পদার্থ। 9 দিনের কোন সময়ে বায়ুর চাপ সবচেয়ে কম থাকে? দুপুরবেলা, কারণ ওই সময় বাতাস বেশি গরম থাকে। 10 বলেছে প্রোটোজোয়া ঘটিত রোগ আমাশয়। 11 রায়মঙ্গল নদীতে খাড়ি দেখা যায়। 12 ডুইসবার্গ শহরটি লৌহ ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত। 13 কর্কটক্রান্তি রেখার ওপর সূর্য লম্বভাবে কিরণ দেয় 21 জুন। 14 মুদ্রণ শিল্পের জন্য বিখ্যাত শহর হলো ওয়াজ ফোর্ট। 15 আন্তর্জাতিক তারিখ রেখা 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা বরাবর বিস্তৃত। 16 ভারতের প্রমাণ সময়কে সংক্ষেপে বলে আইএসটি মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। 3 শূন্যস্থান পূরণ করা। আয়তে বলেছে টেমস নদীর উৎপত্তি হয়েছে কটসোল্ডস পাহাড় থেকে। দুই বলেছে ইউরোপের সর্বাধিক অরণ্য বেষ্টিত দেশ হচ্ছে ফিনল্যান্ড। 3 হচ্ছে অতিরিক্ত বৃক্ষচ্ছেদনের ফলে মাটি ক্ষয় হয় যা মাটি দূষণ ঘটায়। 4 হচ্ছে 366 দিনের বছরকে অধিবর্ষ বলে। 5 পোল্ডার ভূমির সবচেয়ে বড় প্রকল্পের নাম জুইডার জি। বিতে বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক লেখো। আয়তে পোলিও হবে ভাইরাস ঘটিত রোগ। 2 অধিক প্লাস্টিক সঞ্চয় হবে জল নিকাশিতে সমস্যা। 3 নেদারল্যান্ড হবে নিচু জমি। 4 ফ্রান্সের সেন্ট্রাল ম্যাসিভ হচ্ছে বিচ্ছিন্ন মালভূমি। সিতে বলেছে বাক্যটি সত্য হলে ঠিক, অসত্য হলে ভুল লেখো। আইতে বলেছে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেলে বায়ুর চাপ বৃদ্ধি পায় ঠিক। 2 নিরক্ষরেখার মূল মধ্যরেখা যে তলে অবস্থান করে তাকে নিরক্ষীয় তল বলে ভুল। 3 21 জুন থেকে 22 ডিসেম্বর সূর্যের উত্তরায়ণ ঘটে ও দক্ষিণায়ন ঘটে তাই ভুল। 4 কৃষ্ণা নদীর শাখা নদী ভীমা ঠিক। 5 মরুভূমি অঞ্চলে জনঘনত্ব অত্যন্ত কম ঠিক। 4 আয়তে বলেছে লন্ডন অববাহিকার উন্নতিতে লন্ডন বন্দরের ভূমিকা আলোচনা করো। লন্ডন নদীবন্দর হলেও সারা বছর বৃষ্টিপাত আর জোয়ারের জলে পুষ্ট বলে জলের গভীরতা সর্বদা বেশি থাকে এবং বড় বড় জাহাজগুলি সহজেই বন্দরের অভ্যন্তরে প্রবেশ করতে পারে। সমগ্র যুক্তরাজ্যের প্রায় 40% আমদানি পণ্য আর 25% রপ্তানি পণ্য এই বন্দরের মাধ্যমেই চলাচল করে। এই বন্দর তাই পুনঃরপ্তানি বন্দর হিসাবে উল্লেখযোগ্য। 2 বলেছে ইওয়েস্ট কি। ইওয়েস্ট কি কম্পিউটার, মাইক্রোওয়েভ, রেফ্রিজারেটর, মোবাইল, ল্যাপটপ ইত্যাদি বৈদ্যুতিক যন্ত্রপাতির অকেজ বর্জ্য পদার্থকে ইওয়েস্ট বলে। বর্তমানে ভারতে প্রতি বছর 1.5 লক্ষ টনের অধিক ইওয়েস্ট মৃত্তিকাকে দূষিত করে তুলেছে। 3 দিয়েছে টিকা লেখো গঙ্গা নদীর গতিপথ। এই যে গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। ভারতের প্রধান এবং দীর্ঘতম নদী হলো গঙ্গা। এর দৈর্ঘ্য 2500 কিমি। উৎস গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষা গুহা থেকে উৎপন্ন হয়েছে। গতিপথ গঙ্গা নদীর গতিপথ 3 ভাগে বিভক্ত। এক হচ্ছে উচ্চগতি, উৎস থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গার উচ্চগতি। উৎসের কাছে ভাগীরথী নামে প্রবাহিত হয়ে প্রথমে মন্দাকিনী আর পরে অলকানন্দার সঙ্গে মিলিত হয়েছে এবং গঙ্গা নাম নিয়ে দক্ষিণ পূর্বে প্রবাহিত হয়েছে। 2 মধ্যগতি হরিদ্বার থেকে মুর্শিদাবাদের ধুলিয়ানা পর্যন্ত গঙ্গার মধ্যগতি। এই অংশের প্রবাহপথ পূর্ব দিকে। এখানে যমুনা, সোন, গোমতী, গণ্ডক, কোশি প্রভৃতি উপনদী মিলিত হয়েছে। নিম্নগতি ধুলিয়ানা থেকে মোহনা পর্যন্ত গঙ্গার নিম্নগতি। ধুলিয়ানার কাছে গঙ্গা 2টি শাখায় ভাগ হয়েছে। একটি শাখা পদ্মা নামে বাংলাদেশের মধ্যে দিয়ে দক্ষিণ পূর্বে প্রবাহিত হয় এবং অপর শাখাটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে দক্ষিণে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। গঙ্গা তীরবর্তী শহর হরিদ্বার, দেরাদুন, এলাহাবাদ, কানপুর, বারাণসী, পাটনা, কলকাতা প্রভৃতি। 4 বলেছে লোয়ের সমভূমি কাকে বলে। মরুভূমির বালি বহুদূরে উড়ে গিয়ে সঞ্চিত হয়ে তৈরি হয় লোয়ের সমভূমি। এভাবে গভীর মরুভূমি থেকে বায়ুবাহিত লোয়ে সঞ্চিত হয়ে ভয়ঙ্গ সমভূমির সৃষ্টি হয়েছে। 5 আয়তে বলেছে জার্মানির ম্যানচেস্টার কাকে বলে এবং কেন।
রুর শিল্পাঞ্চলের অন্তর্গত জার্মানি দক্ষিণাংশের উপার নদীর অববাহিকায় গ্ল্যাডবাখ শহরটি অবস্থিত। গ্ল্যাডবাখ কার্পাস বস্ত্রবয়ন শিল্পে অত্যন্ত উন্নত। জার্মানির সর্বাধিক বস্ত্রবয়ন শিল্পকেন্দ্র আর বস্ত্র উৎপাদন এই শহর থেকেই হয়। সে কারণে ইংল্যান্ডের ম্যানচেস্টারের সঙ্গে তুলনা করে গ্ল্যাডবাখকে জার্মানির ম্যানচেস্টার বলা হয়। 2 বলেছে জলপ্রপাত উচ্চ প্রবাহের সৃষ্টি হয়েছে কেন? আচ্ছা, লিখবে পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল আর ভূমির উঁচু নিচু ভাব খুব বেশি হওয়ার জন্য নদীর শক্তিও বেশি থাকে, তাই নদীর প্রধান কাজ হয় ক্ষয়। এবার নদীর প্রতিপথে শক্ত এবং নরম পাথর অনুভূমিক ভাবে থাকলে নদী নরম পাথরকে বেশি ক্ষয় করে, ফলে শক্ত এবং নরম পাথরের মধ্যে ধাপের সৃষ্টি হয় আর নদী শক্ত পাথরের ওপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে জলপ্রপাত সৃষ্টি করে। পশ্চিমঘাট পর্বতের যোগ জলপ্রপাত উচ্চতা 2060 মিটার। 3 বলেছে পৃথিবীর আবর্তন গতির সঙ্গে বায়ুচাপের সম্পর্ক লেখো। আচ্ছা, এটা বই থেকেই দিলাম, তোমাদের বইয়ে 34 পৃষ্ঠায় বায়ুচাপ চ্যাপ্টারে রয়েছে। বলছে পৃথিবীর আবর্তন গতির জন্য পৃথিবীর বায়ুমণ্ডলের বাতাস বাইরের দিকে ছিটকে যায়। নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে আবর্তন বেগ সবথেকে বেশি হয় বলে এই অঞ্চলের বাতাস 2 ক্রান্তীয় অঞ্চলের দিকে ছিটকে যায়। এভাবে নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ তৈরি হয় আর 2 ক্রান্তীয় অঞ্চলে তৈরি হয় উচ্চচাপ। 4 বলেছে ঝুম চাষ কিভাবে মৃত্তিকা ক্ষয়কে ত্বরান্বিত করে। আচ্ছা, লিখবে যে ঝুম চাষের ফলে হচ্ছে মৃত্তিকা ক্ষয় বৃদ্ধি পায়, বনভূমি পুড়িয়ে ফেলার ফলে মৃত্তিকা আলগা হয়ে পড়ে এবং সহজে ক্ষয়ের শিকার হয়। 2 হচ্ছে উর্বরতা হ্রাস। অবৈজ্ঞানিক প্রথায় ঝুম চাষের ফলে মাটির ক্ষুদ্র জীবাণু নষ্ট হয়ে উক্ত জমির উর্বরতা দ্রুত হ্রাস পায়। এ কারণে 2-3 বছর অন্তর ঝুম চাষিরা জমি পরিবর্তন করে। 3 হচ্ছে পরিবেশ দূষণ। বনভূমি পোড়ানোর ফলে প্রচুর CO2 বাতাসে মেশে। আর সেখানে বলেছে মৃত্তিকা ক্ষয়কে কিভাবে ত্বরান্বিত করে। ওই লিখবে যে বনভূমি পুড়িয়ে ফেলার পরে মৃত্তিকা আলগা হয়ে পড়ে এবং সহজেই ক্ষয়ের শিকার হয়। এভাবে ঝুম চাষ মৃত্তিকা ক্ষয়কে ত্বরান্বিত করে। আচ্ছা, এটা যেহেতু 3 নাম্বার আছে একটু লিখতে হবে, তাই ওর সাথে লিখে দেবে যে ঝুম চাষ কাকে বলে। লিখবে উত্তর আর উত্তর পূর্ব ভারতের পার্বত্য এলাকায় উপজাতিভুক্ত মানুষ জঙ্গলের গাছ পুড়িয়ে সেই ছাই মাটিতে মিশিয়ে নিম্নমানের ফসল চাষ করে। প্রাচীন এই কৃষি পদ্ধতি ঝুম চাষ নামে খ্যাত। পরিবেশ অবক্ষয় ত্বরান্বিত করে বলে ভারতে এই পদ্ধতি চাষ নিষিদ্ধ, যদিও এই পদ্ধতিতে চাষ এখনও কিছু স্থানে দেখা যায়। বনভূমি পুড়িয়ে ফেলার ফলে মৃত্তিকা আলগা হয়ে পড়ে এবং সহজেই ক্ষয়ের শিকার হয়। এইটুখানি লিখবে। 6 আয়তে দিয়েছে উদাহরণ সহ বিভিন্ন ধরনের মালভূমি শ্রেণীবিভাগ করো। উৎপত্তি এবং অবস্থান অনুসারে মালভূমিকে হচ্ছে 4 ভাগে ভাগ করা হয়: পর্বত বেষ্টিত মালভূমি, মহাদেশীয় মালভূমি, লাভা গঠিত মালভূমি আর ব্যবচ্ছিন্ন মালভূমি। আর একটা আছে উচ্চ মালভূমি। পর্বত বেষ্টিত মালভূমি হচ্ছে যে সমস্ত যখন কোনো মালভূমি একাধিক পর্বত দ্বারা আবদ্ধ থাকে তখন তাকে পর্বত বেষ্টিত মালভূমি বলা হয়ে থাকে। এইগুলি সবথেকে উঁচু আর বিস্তৃত হয়, যেমন হচ্ছে হিমালয় এবং কুয়েনলুন পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত তিব্বত মালভূমি, যা পৃথিবীর বৃহত্তম মালভূমি। আর ভঙ্গিল পর্বত সৃষ্টির সময় এই ধরনের মালভূমি গঠিত হয়। মহাদেশীয় মালভূমি দক্ষিণ আফ্রিকা, পশ্চিম অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা, গ্রিনল্যান্ডের বিস্তীর্ণ অংশ জুড়ে যে মালভূমি দেখা যায় তাকে মহাদেশীয় মালভূমি বলে। লাভা গঠিত মালভূমি অগ্নুৎপাতের সময় গরম লাভা বেরিয়ে এসে অনেক দূর ছড়িয়ে পড়ে বিরাট মালভূমি সৃষ্টি করে, তাকে লাভা গঠিত মালভূমি বলে, যেমন ভারতের দাক্ষিণাত্য মালভূমি মালব মালভূমি। আর ব্যবচ্ছিন্ন নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন মালভূমি হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ, যেমন হচ্ছে ছোটনাগপুর মালভূমি হচ্ছে এই ধরনের মালভূমি। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল ছোটনাগপুরের অংশ। মালভূমির গড় উচ্চতা 300 মিটার হলেও কিছু উঁচু মালভূমির উচ্চতা অনেক বেশি, যেমন পামির মালভূমি। পৃথিবীর সর্বোচ্চ মালভূমি বলেকে পৃথিবীর ছাদ বলা হয়। তিব্বত মালভূমি, ভারতের লাদাখ মালভূমি সবই হলো উচ্চ মালভূমির উদাহরণ। 2 বলেছে পৃথিবীর পরিক্রমণ গতির ফলাফল আলোচনা করো। পরিক্রমণ গতি মানে বার্ষিক গতি, মানে সূর্যের চারিদিকে পৃথিবীর ঘোরার জন্য যে ঋতু পরিবর্তন হয়, তাহলে পরিক্রমণ গতির ফলাফল। পৃথিবীর পরিক্রমণ গতির ফলে ভূপৃষ্ঠে নানা রকম পরিবর্তন লক্ষ্য করা যায়। এক হচ্ছে দিন রাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি, 2 ঋতু পরিবর্তন, 3 বর্ষার অধিবর্ষণ নির্ণয়, 4 হচ্ছে পৃথিবীর তাপমণ্ডলের সৃষ্টি প্রভৃতি।
দিনরাত্রির হ্রাস বৃদ্ধি। পৃথিবী মেরুরেখার সাথে সর্বদা 66.5 ডিগ্রি কোণে হেলে অবস্থানের কারণে পৃথিবীতে দিন ও রাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি হয়। যেমন হচ্ছে 21শে জুন উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড়, রাত্রি সবচেয়ে ছোট। 2 হচ্ছে 21শে মার্চ, 23শে সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান, তাই এই দুই দিনকে বিষুব দিন বলে। 3 হচ্ছে 22শে ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে দিনের দৈর্ঘ্য সর্বাধিক আর রাত্রি ছোট, অন্যদিকে উত্তর গোলার্ধের বিপরীত অবস্থা হয়। 2 হচ্ছে ঋতু পরিবর্তন। দিন রাত্রির হ্রাস বৃদ্ধির জন্য পৃথিবীর বিভিন্ন স্থানে তাপমাত্রার পার্থক্য সৃষ্টি হয় আর পৃথিবী জুড়ে 4টি ঋতু দেখা যায়। গ্রীষ্ম, শরৎ, শীত আর বসন্ত এই 4টি ঋতু পর্যায়ক্রমে দেখা যায় এবং বিপরীত গোলার্ধে বিপরীত ঋতু দেখা যায়। 3 বর্ষার অধিবর্ষ নির্ণয়। সূর্যের চারিদিকে পৃথিবীর একবার ঘুরে আসতে সময় লাগে 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। একে বছর বা বর্ষ বলা হয়। আবার 4 বছর অন্তর একদিন বাড়িয়ে বছরকে অধিবর্ষ হিসাবে ধরা হতো। 4 হচ্ছে ধরা হয় আর কি। পৃথিবীর তাপমণ্ডলের সৃষ্টি। বছরের বিভিন্ন সময় সূর্যের আলো বিভিন্ন কোণে পতিত হয়। এর উপর নির্ভর করে পৃথিবীকে 3টি তাপমণ্ডল, যেমন গ্রীষ্মমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল আর হিমমণ্ডলে ভাগ করা হয়েছে। 6 আয়তে আছে জনজীবনে নদীর প্রভাব আলোচনা করো। জনজীবনে নদীর প্রভাব অপরিসীম। নদী যে কোনো সভ্যতার সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। যেমন হচ্ছে প্রাচীনকালে নীল নদের তীরে মিশরীয় সভ্যতা, সিন্ধু নদের তীরে সিন্ধু সভ্যতা, বর্তমানে গঙ্গা, পদ্মা, ব্রহ্মপুত্র, ইয়াংসি, কিয়াং, হুয়াংহো, টেমস প্রভৃতি নদীকে কেন্দ্র করে সভ্যতার বিকাশ ঘটেছে। মানব জীবনে নদীগুলির প্রভাবগুলি হলো: 1 হচ্ছে বসতি গঠন। নদী সঞ্চয় কার্যের ফলে গঠিত বদ্বীপ বা সমভূমি অঞ্চলে পৃথিবীর অধিকাংশ মানুষের বসতি স্থাপিত হয়েছে এবং নদীর তীরবর্তী অঞ্চলে বিখ্যাত শহর গড়ে উঠেছে, যেমন কলকাতা, বারাণসী, এলাহাবাদ প্রভৃতি। 2 হচ্ছে জলের যোগান। পানীয় জল থেকে কৃষিকাজ বা শিল্পের প্রয়োজনীয় জল সরবরাহ সবই নদীর দ্বারা হয়ে থাকে, তাই নদীর তীরবর্তী অঞ্চলগুলি কৃষি আর শিল্পে উন্নত ও ঘন বসতিযুক্ত। 3 হচ্ছে কৃষিকাজ। নদীর নবীন পলিমাটি সমৃদ্ধ প্লাবনভূমি কৃষিকাজের পক্ষে আদর্শ, যেমন ভারতের গাঙ্গেয় সমভূমি অঞ্চলে কৃষিকাজ উন্নতি লাভ করেছে। আবার মরুপ্রায় মিশরে নীলনদের পলি সমৃদ্ধ অঞ্চলেও কৃষিকাজে উন্নত। 4 হচ্ছে মৎস্য চাষ। নদীর মৎস্য শিকারকে কেন্দ্র করে নদীর মোহনা সংলগ্ন অঞ্চলের মানুষ মৎস্য শিকার ও মৎস্য চাষ করে জীবিকা নির্বাহ করে থাকেন। 5 জলবিদ্যুৎ উৎপাদন। মূলত পার্বত্য আর মালভূমি অঞ্চলের খরস্রোতা নদীগুলি থেকে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা যায়। বর্তমানে পরিবেশ বান্ধব এই বিদ্যুৎ শক্তির ব্যবহার ও চাহিদা বৃদ্ধি পাচ্ছে। 6 বন্দর গঠন। নদীর মোহনায় প্রধান নদীবন্দর এবং অন্যান্য স্থানে স্থানীয় নদীবন্দর গড়ে উঠলে দেশের ব্যবসা বাণিজ্য উন্নতি লাভ করে। তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 10 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, আর ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে।